আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সার্চ এডুকেশনে আমি নুসরাত জাহান ভূঁইয়া আছি তোমাদের সাথে। তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য থেকে গদ্য প্রবাস বন্ধুর সাথে আছি। তো চলো ভিডিও শুরু করা যাক। প্রবাস বন্ধু সৈয়দ মুজতবা আলী। আগে তোমাদের লেখক পরিচিতিটা আমি বলে নিচ্ছি। সৈয়দ মুজতবা আলী 13 সেপ্টেম্বর 1904 সালে আসামভুক্ত শ্রীহট্টের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পিতা সিকান্দর আলী। সৈয়দ মুজতবা আলীর পৈতৃক নিবাস মৌলভীবাজারে। তিনি সিলেট গভর্নমেন্ট হাই স্কুল ও শান্তিনিকেতনে পড়াশোনা করেন। পরে 1926 সালে বিশ্বভারতী থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। আফগানিস্তানে কাবুলের কৃষিবিজ্ঞান কলেজে অধ্যাপনা দিয়ে তার কর্মজীবন শুরু হয়। এরপর বার্লিন ও বন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। 1932 সালে তিনি বন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি মিশরের আল আজাহার বিশ্ববিদ্যালয়ে ও মহীশূরের বরোদা কলেজে অধ্যাপনা করেন। তিনি 1949 সালে বগুড়ার আজিজুল হক কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন, কিন্তু পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রবন্ধ লেখার অভিযোগে তাকে চাকরি ছাড়তে হয়। 1961 সালে তিনি বিশ্বভারতীর রিডার নিযুক্ত হন। সৈয়দ মুজতবা আলী নিজস্ব এক গদ্যশৈলীর নির্মাতা। তিনি ভাষায় ব্যুৎপত্তি ও অসাধারণ পাণ্ডিত্যের সংমিশ্রণে তিনি যে গদ্য রচনা করেছেন তা খুবই রসগ্রাহী হয়ে উঠেছে। তার উল্লেখযোগ্য রচনাগুলি হল দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, ময়ূরকণ্ঠী, শবনম ইত্যাদি। তিনি 11 ফেব্রুয়ারি 1974 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। দেখো, আমি তোমাদের প্রবাস বন্ধু দুটা পড়ে বোঝানোর আগে তোমাদেরকে একটু সারাংশটা বলে নিতে চাচ্ছি। সারাংশটা বলে নিই। এখানে আফগানিস্তানের বিচিত্র সুস্বাদু ও খাদ্যবস্তুর একটা পরিচয় দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে লেখকের দেখাশোনার দায়িত্বে থাকা আব্দুর রহমান একসময় মেসের রান্নাবান্নার দায়িত্বে ছিলেন। লেখককে আপ্যায়নের জন্য সে বিপুল পরিমাণ বিচিত্র ও সুস্বাদু খাবার পরিবেশন করে। প্রথম দিনই সে গামলা ভর্তি মাংসের কোরমা, দুম্বার মাংস, বোম্বাই সাইজের শাহী কাবাব, কোফতা, পোলাও, আস্ত মুরগির রোস্ট প্রভৃতি খাবার লেখকের সামনে পরিবেশন করে। শুধু তাই নয়, এত খাবার দেওয়ার পরও রান্নাঘরে আরো খাবার আছে বলে লেখককে জানায় সে, যা লেখক অবাক হয়ে যায়। এছাড়া কাবুলের লোকজন সবুজ রঙের এক রকমের চা একবারে কয়েক পেয়ালা পান করে। তারপর এখানে আব্দুর রহমানের একটা চরিত্র বিশ্লেষণ করা হয়েছে। আব্দুর রহমান একজন সহজ সরল মানুষ। সে মনিবের প্রতি আনুগত্য ও শ্রদ্ধাশীল, এ কারণে লেখকের সঙ্গে কথা বলার সময় নিচের দিকে তাকিয়ে থাকতো। এছাড়া আব্দুর রহমান সৎ ও কর্মঠ। এ রচনা থেকে হরফন, মৌলা বা সকল কাজের কাজী বলে উল্লেখ করেছেন লেখক। তার চরিত্রে একই সঙ্গে স্বদেশপ্রেম, সরলতা, আতিথেয়তার নানা বিষয় প্রতিফলিত হয়েছে। এছাড়া এখানে আফগানিস্তানের বিভিন্ন জনপদের জলবায়ু এবং প্রাকৃতিক সৌন্দর্যের পরিচয় তুলে ধরা হয়েছে। আফগানিস্তান অবস্থানকালে লেখক রাজধানী কাবুলের সন্নিকটে খাজামুল্লা নামক গ্রামে বসবাস করেন। আফগানিস্তানের প্রস্তরভূমি ও বরফ শীতল জলবায়ু লেখকের বর্ণনায় আকর্ষণীয় হয়ে উঠেছে। এছাড়া পাকবান একটা জায়গা, ওখানে পাকবানের পাহাড়, লবি দরিয়া নামক কাবুলের নদী, পানশিলের ভূপ্রকৃতি ও পরিবেশের মনোজ্ঞ বর্ণনা করা হয়েছে রচনাটিতে। এখানে কাবুলের একটা প্রকৃতি ও পরিবেশের বর্ণনা করা হয়েছে, খাদ্যাভ্যাসের বর্ণনা করা হয়েছে, সহজ সরল জীবনের বর্ণনা করা হয়েছে। তো দেখো, আমরা বাকিটা গদ্য পড়েই জানবো। এখানে গদ্য শুরু হয়েছে। বাসা পেলুম কাবুল থেকে আড়াই মাইল দূরে খাজামুল্লা গ্রামে। বাসার সঙ্গে সঙ্গে চাকরও পেলুম। অধ্যক্ষ জিরার জাতের ফরাসি। কাজে কায়দা মাফিক আলাপ করিয়ে দিয়ে বললেন, এর নাম আব্দুর রহমান, আপনার সব কাজ করে দিবে, জুতো বুরুষ থেকে খুন খারাপি, অর্থাৎ ইনি হরফন মোলা বা সকল কাজের কাজী। এখানে এই লাইনটা দ্বারা বোঝানো হচ্ছে লেখকের বাবুর্চি আব্দুর রহমান ছিল বিশাল দেহের অধিকারী। তার দৈহিক উচ্চতা এবং শারীরিক গড়ন ছিল অস্বাভাবিক রকমের লম্বা। লেখক তার এই দানবীয় শারীরিক বৈশিষ্ট্য লক্ষ্য করে আফগানিস্তানে তার দেখা দুটি নর দানবের একটি হিসাবে তাকে অভিহিত করেন। হরফন মোল্লা, এখানে কথাটি হচ্ছে সকল কাজের কাজী। বাজার করা, রান্না বান্না করা, পর্বত প্রমাণ বোঝা বহন সহ ছোট বড় সকল কাজে আব্দুর রহমান ছিল করিতকর্মা ও অভিজ্ঞ। বিভিন্ন গুণাবলীর অধিকারী হওয়ায় তাকে হরফন মোল্লা বা সকল কাজের কাজী আখ্যা দেওয়া হয়েছে। তারপর দেখো, এখানে পরের লাইনে আছে, জিরাট সাহেব কাজের লোক, অর্থাৎ সমস্ত দিন কোনো না কোনো মন্ত্রীর দপ্তরে ঝগড়া বচসা করে কাটান। কাবুলে এরই নাম কাজ। হরভোয়া বিকালে দেখা হবে বলে চলে গেলেন। কাবুল শহরে আমি দুটি নরদানব দেখেছি, তার একটি আব্দুর রহমান, আর পরে ফিতে দিয়ে মেপে দেখেছিলাম 6 ফুট 4 ইঞ্চি। উপস্থিত লক্ষ্য করলাম লম্বা মিলিয়ে চড়াই, দুখানা হাঁটু পর্যন্ত নেমে এসেছে আঙ্গুলগুলো, দুকাদি মর্তমান কলা হয়ে ঝুলছে, পা দুখানা ডিঙ্গি নৌকার সাইজ। কাজ দেখে মনে হলো আমার বাবুর্চি আব্দুর রহমান না হয়ে সে যদি আমির আব্দুর রহমান হতো তবে অনায়াসে গোটা আফগানিস্তানের ভার বইতে পারত।
এ কান ও কান জোড়া মুখ, হ্যাঁ করলে চওড়াচৌড়ি কলা গিলতে পারে। এবড়ো থেবড়ো নাক, কপাল নেই। পাগড়ি থাকায় মাথার আকার প্রকার ঠাউর হলো না, তবে আন্দাজ করলুম বেবি সাইজের হ্যাটও কান অবধি পৌঁছবে। রং ফর্সা, তবে শীতে গ্রীষ্মের চামড়া চিরে ফেরে গিয়ে আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা ধরেছে। দুই গাল কে যেন থাবড়া মেরে লাল করে দিয়েছে। কিন্তু কার এমন বুকের পাটা? রুজো তো মাখবার কথা নয়। এখানে বুকের দেওয়া আছে ট্যাপিং মিস্টেক, এখানে বুকের পাটা হবে। রুজো তো মাখবার কথা নয়। পরনে সিলোয়ার কুর্তা আর ওয়াশকিট। ঠোঁট দুটি দেখতে পেলুম না। সেই যে প্রথম দিন ঘরে ঢুকে কার্পেটের দিকে নজর রেখে দাঁড়িয়েছিল, শেষ দিন পর্যন্ত ওই কার্পেটের অপরূপ রূপ দেখে তাকে বড় একটা চোখ ফেরাতে দেখিনি। গুরুজনদের দিকে তাকাতে নেই। আফগানিস্তানেও নাকি এই ধরনের একটা সংস্কার আছে। তবে তার নয়নের ভাবের খেলা গোপনে দেখেছি। দুটো চিনেমাটির ডাবরে যেন দুটো পান্তুয়া ভেসে উঠেছে। জরিপ করে ভরসা পেলুম, ভয়ও হলো। এই লোকটা ভীমসেনের মতো রান্না তো করবেই, বিপদে আপদে ভীমসেনের মতোই আমার মুশকিল আসান হয়ে থাকবে। কিন্তু প্রশ্ন, এ যদি কোনোদিন বিগড়ে যায় তবে? কোনো একটা হদিসের সন্ধানে মগজ আতিপাতি করে খুঁজতে আরম্ভ করলাম। রহমানকে জিজ্ঞেস করলাম, পূর্বে কোথায় কাজ করেছো? উত্তর দিল, কোথাও না, পল্টনে ছিল, মেসেজ চার্জে। 1 মাস হলো খালাস পেয়েছি। তারপর প্রবাস বন্ধু যে মানে এখানে যে কথাগুলো বলছে সে জিজ্ঞেস করছে, লেখক রাইফেল চালাতে পারো? তখন আব্দুর রহমান একগাল হেসে বলছে, একগাল হেসে দিয়ে একগাল হাসলো। তারপর লেখক আবার জিজ্ঞেস করছে, কি কি রাখতে জানো? তখন আব্দুর রহমান বলছে, পোলাও, কোরমা, কাবাব, ফালুদা। এখানে আমি জিজ্ঞাসা করলাম বলতে বোঝানো হচ্ছে লেখক জিজ্ঞাসা করেছে ফালুদা বানাতে বরফ লাগে, এখানে বরফ তৈরি করার কল আছে? তখন আব্দুর রহমান জিজ্ঞেস করলো, কিসের কল? লেখক বলছেন, আমি বললাম তাহলে বরফ আসে থেকে? তখন আব্দুর রহমান বলল, কেন, ওই পাগমানের পাহাড় থেকে, বলে জানালা দিয়ে পাহাড়ের বরফ দেখিয়ে দিল। তাকিয়ে দেখলুম, যদিও এখানে তাকিয়ে দেখলুম বলতে লেখকের কথা বলা হচ্ছে যে লেখক তাকিয়ে দেখছে, যদিও গ্রীষ্মকাল, তবু সবচেয়ে উঁচু নীল পাহাড়ের গায়ে সাদা সাদা বরফ দেখা যাচ্ছে। আশ্চর্য হয়ে বললুম, বরফ আনতে ওই উঁচুতে চড়তে হয়? এখানে যে বললুম কথাগুলো দেখানো হচ্ছে এগুলো উত্তম পুরুষ, মানে যে কথাগুলো বলছেন সেগুলো লেখক বলছেন, আর লেখক যে কথাগুলো বলেন সেগুলোকে আমরা উত্তম পুরুষ জানি। বলল, না সাহেব, এর অনেক নিচে বড় বড় গর্তে শীতকালে বরফ ভর্তি করে রাখা হয়, এখন তাই খুঁড়ে তুলে গাধা বোঝাই করে নিয়ে আসা হয়। বুঝলুম খবর টবরও রাখে। বললুম, তা আমার হাঁড়ি কুড়ি বাসন কুসন তো কিছুই নেই, বাজার থেকে সবকিছু কিনে নিয়ে এসো। রাত্রে রান্না আজ আর বোধহয় হয়ে উঠবে না, কাল দুপুরে রান্না করো, সকালবেলা চা দিও। তখন টাকা নিয়ে চলে গেল। এখানে আব্দুর রহমানের কথা বলা হচ্ছে যে আব্দুর রহমান টাকা নিয়ে চলে গেল। বেলা থাকতেই কাবুল রওনা দিল। 2.5 মাইল রাস্তা। এখানে রান্না দেওয়ার কথা বলা হচ্ছে লেখক, যে লেখক রওনা দিয়েছেন। 2.5 মাইল রাস্তা মৃদু মধুর ঠান্ডায় গড়িয়ে গড়িয়ে পৌঁছবো। পথে দেখি এক পর্বত প্রমাণ বোঝা নিয়ে আব্দুর রহমান ফিরে আসছে। জিজ্ঞেস করলুম, এত বোঝা বইবার কি দরকার ছিল, একটা মুটে ভাড়া করলেই তো হতো। যা বললো তার অর্থ এই যে সে যে মোট বইতে পারে না, সে মোট কাবুলে বইতে যাবে কে? আমি বললাম, দুজনে ভাগাভাগি করে নিয়ে আসতে। ভাব দেখে বুঝে মতটা তার মাথায় খেলেনি, অথবা ভাববার প্রয়োজন বোধ করেনি। বোঝাটা নিয়ে আসছিল জালের প্রকাণ্ড থলেতে করে, তার ভিতর তেল, নুন, লাকড়ি সবই দেখতে পেলাম। আমি ফের চলতে আরম্ভ করলে বলল, সাহেব রাত্রে বাড়িতেই খাবেন। খুব বেশি দূর যেতে হলো না। লবি দরিয়া অর্থাৎ কাবুল নদীর পাড়ে পৌঁছতে না পৌঁছতেই দেখি মসিয়ে জিরার টাঙ্গা হাঁকিয়ে টকবগাবক করে বাড়ি ফিরছেন। কলেজের বড় কর্তা বা বস হিসাবে আমাকে তিনি বেশ 2-1 প্রস্তাব ধমক দিয়ে বললেন, কাবুল শহরের নিশাচর হতে হলে যে তাগত ও হাতিয়ারের প্রয়োজন, সে দুটোর একটাও তোমার নেই। বসকে খুশি করবার জন্য যার ঘটে ফন্দি ফিকিরের অভাব, তার পক্ষে কোম্পানির কাজ হচ্ছে তর্কনা করা, বিশেষ করে যখন বসের উত্তম মাধ্য তার পাশে বসে উই সাত্যেনমা এভিদামা অর্থাৎ অতি অবশ্য সার্টেনলি এভিডেন্টলি বলে তার কথায় সায় দেন। ইংল্যান্ডে মাত্র একবার ভিক্টোরিয়া আলবার্ট আতাত হয়েছিল, শুনতে পাই ফ্রান্সে নাকি তিনি নিত্যি ঘরে ঘরে, অর্থাৎ হচ্ছে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া এবং জার্মানির যুবরাজ আলবার্ট 1840 সালের 10 ফেব্রুয়ারি প্রণয় সূত্রে আবদ্ধ হন। নানা ভিন্নতা সত্ত্বেও তাদের মধ্যে প্রেম এবং পরবর্তীতে বিয়ের ঘটনা দুটি বড়ই ভাবাপন্ন দেশকে প্রথমবারের মতো একত্রিত করে। বাড়ি ফিরে এসে বসবার ঘরে ঢুকতেই আব্দুর রহমান একটা দর্শন দিয়ে গেল এবং আমি যে তার তম্বিতেই ফিরে এসেছি সে সম্বন্ধে আশ্বস্ত হয়ে হুট করে বেরিয়ে গেল। তখন রোজার মাস নয়, তবু আন্দাজ করলাম সেহরির সময় অর্থাৎ রাত 2টায় খাবার জুটলে জুটতেও পারে। তন্দ্রা লেগে গিয়েছিল। শব্দ শুনে ঘুম ভাঙলো। দেখে আব্দুর রহমান মোগল তসবিরের কারো বদনার সমন্বয় আফতাবে বা ধারাযন্ত্র নিয়ে সামনে দাঁড়িয়ে। মুখ ধুতে গিয়ে বুঝলুম যদিও গ্রীষ্মকাল, তবু তা কাবুল নদীর বরফ গলা জলে কিছুদিন ধরে আমার মুখ ও আফগানিস্তানের রিলিফ ম্যাপের উঁচু নিচু টক্করের সঙ্গে সামঞ্জস্য
রাখতে পারে। খানা টেবিলের সামনে গিয়ে যা দেখলাম তাতে আমার মনে আর কোনো সন্দেহ রইল না যে আমার ভৃত্য আগা আব্দুর রহমান এককালে ম্যাচের চার্জে ছিলেন। ডাবর নয়, ছোটখাটো একটা গামলা ভর্তি মাংসের কোরমা বা পেঁয়াজ ঘিয়ের ঘন কাতে খানিক দুম্বার মাংস, তার মাঝে মাঝে কিছু বাদাম কিশমিশ লুকিয়ে রেখেছে। এক কোণে একটি আলু অপেক্ষেয় হওয়ার দুঃখে ডুবে মরার চেষ্টা করছে। আরেক প্লেটে গোটা আস্টেক ফুল বোম্বাই সাইজের স্বামী কাবাব, বারকোশ থালায় এক ঝুড়ি কোফতা পোলাও, আর তার উপরে বসে আছে একটি আস্ত মুরগির রোস্ট। আমাকে থ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আব্দুর রহমান তাড়াতাড়ি এগিয়ে অভয়বাণী দিল, রান্নাঘরে আরো আছে। একজনের রান্না না করে কেউ যদি 3 জনের রান্না করে তবে তাকে ধমক দেওয়া যায়, কিন্তু সে যদি 6 জনের রান্না পরিবেশন করে বলে রান্নাঘরে আরো আছে, তখন আর কি করার থাকে? অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর। বলা হচ্ছে টেবিলে তার একার জন্য 6 জন লোকের খাবার দেখে হতভম্ব হয়ে যান লেখক। এর উপর আব্দুর রহমান যখন জানায় খাবার লাগলে রান্নাঘর থেকে আরো এনে দেওয়া যাবে, তখন লেখক যেন বিস্মিত হওয়ার শক্তিটুকুও হারিয়ে ফেলেন। রান্না ভালো, আমার ক্ষুধাও ছিল। কাজে গড়পড়তা বাঙালির চেয়ে কিছু কম খায়নি। তার উপর অদ্য রজনী, প্রথম রজনী এবং আব্দুর রহমানও ডাক্তারি কলেজের ছাত্র, যেরকম তন্ময় করে মরা কাটা দেখে সেই রকম আমার খাওয়ার রকম বহর দুই তার ডাবর চোখ ভরে দেখে নিচ্ছিল। আমি বললাম, ব্যাস, উৎকৃষ্ট রেখেছ আব্দুর রহমান। আব্দুর রহমান অন্তর্ধান ফিরে এলো, হাতে এক থালা ফালুদানি। আমি সবিনু জানালাম যে আমি মিষ্টি পছন্দ করি না। আব্দুর রহমান পুনরূপে অন্তর্ধান, আবার ফিরে এক ডাবর নিয়ে পেঁচা বরফের গুঁড়োয় ভর্তি। আমি বোকা মনে জিজ্ঞেস করলাম, এ আবার কি? আব্দুর রহমান উপরের বরফ সরিয়ে দেখালো, নিচে আঙ্গুর। মুখে বলল, বাগেবালার বরফি আঙ্গুর, তামাম আফগানিস্তানে মশহুর। বলেই একখানা শশারে কিছু বরফ আর গোটা কয়েক আঙ্গুর নিয়ে বসলো। আমি আঙ্গুর খাচ্ছি, ও ততক্ষণ এক একটা করে হাতে নিয়ে সেই বরফের টুকরে ঘুরিয়ে ফিরিয়ে অতি সন্তর্পণে ঘষে, মেয়েরা যেরকম আচারের জন্য কাগজি নেবু পাথরের শিল ঘষেন। বুঝলুম বরফ ঢাকা সত্ত্বেও আঙ্গুর যথেষ্ট হিম হয়নি বলে এই মোলায়েম কায়দা। ওদিকে তালু আর জীবের মাঝখানে একটা আঙ্গুরের চাপ দিতে আমার ব্রহ্মরন্ধ্র পর্যন্ত ঝিনঝিন করে উঠছে। অর্থাৎ আব্দুর রহমান লেখককে গোটা আফগানিস্তানে বিখ্যাত বাগেবালার বরফি আঙ্গুর খেতে দেয়। বরফে ঢাকা প্রচন্ড ঠান্ডা সে আঙ্গুর খেতে গিয়ে লেখককে যার পরও নাই নাজেহাল হতে হয়। কিন্তু পাছে আব্দুর রহমান ভাবে তার মনে বৃত্তান্ত জঙ্গলি, তাই খাইবার পাসের হিসমত বুকে সঞ্চয় করে গোটা আস্টেক গিললুম। কিন্তু বেশিক্ষণ চালাতে পারলাম না। ক্ষান্ত দিয়ে বললাম, যথেষ্ট হয়েছে আব্দুর রহমান, এবারে তুমি গিয়ে ভালো করে খাও। কার গোয়াল কে দেয় ধুয়ো। আবার আব্দুর রহমান এলেন চায়ের সাত সরঞ্জাম নিয়ে। কাবুলি সবুজ চা, পেয়ালায় ঢাললে অতি ফিকে হলদে রং দেখা যায়। সেই চায়ে দুধ দেওয়া হয় না, প্রথম পেয়ালায় চিনি দেওয়া হয়, দ্বিতীয় পেয়ালায় তাও হয় না। তারপর ওই রকম তৃতীয় চতুর্থ কাবুলি পেয়ালার 6 খায়। অবশ্যই পেয়ালা সাইজে খুব ছোট, কফির পাত্রের মতো। চা খাওয়া শেষ হলে আব্দুর রহমান 10 মিনিটের জন্য বেরিয়ে গেল। ভাবলুম এই বেলা দরজা বন্ধ করে দিই, না হলে আবার হয়তো কিছু একটা নিয়ে আসবে। আস্ত উঠে রোস্টটা হয়তো দিতে ভুলে গিয়েছে। ততক্ষণ আব্দুর রহমান পুনরায় হাজির। এবার এক হাতে থলে ভর্তি বাদাম আর আখরোট, অন্য হাতে হাতুড়ি। ধীরে সুস্থে ঘরের এক কোণে পা মুড়ে বসে বাদাম আখরোটের খোসা ছাড়াতে লাগলো। এক মুঠো আমার কাছে নিয়ে এসে দাঁড়ালো, মাথা নিচু করে বলল, আমার রান্না হুজুরের পছন্দ হয়নি। কে বললো পছন্দ হয়নি? তবে ভালো করে খেলে না কেন? আমি বিরক্ত হয়ে বললাম, কি আশ্চর্য, তোমার বপুটার সঙ্গে আমার তনুটা মিলিয়ে দেখো দেখিনি। তার থেকে আন্দাজ করতে পারো না আমার পক্ষে কি পরিমাণ খাওয়া সম্ভব? আব্দুর রহমান তর্কাতর্কি না করে ফের সেই কোণে গিয়ে আখরোট বাদামের খোসা ছাড়াতে লাগলো। তারপর আপন মনে বলল, কাবুলের আবহাওয়া বড়ই খারাপ, পানি তো পানি নয়, সেই জন্য গলানো পাথর। পেটে গিয়ে এক কোণে যদি বসলো তবে ভরসা হয় না আর কোনোদিন বেরোবে। কাবুলের হাওয়া তো হাওয়া নয়, আতশবাজির হলকা। মানুষের খিদে হবেই বা কি করে? আমার দিকে না তাকিয়ে তারপর জিজ্ঞেস করল, হুজুর কখনো পানশির গিয়েছেন? সে আবার কোথায়? উত্তর আফগানিস্তান, আমার দেশ। সে কি জায়গা? একটা আস্ত দুম্বা খেয়ে এক ঢোক পানি খান, খেতে পাবে। আকাশের দিকে মুখ করে একটা লম্বা দম নিন, মনে হয় তাজি ঘোড়ার সঙ্গে বাজি রেখে ছুটতে পারি। পানশিরের মানুষ তো পায়ে হেঁটে চলে না, বাতাসের উপর ভর করে যেন উড়ে চলে যায়। অর্থাৎ অত্যন্ত চমৎকার আবহাওয়ার কারণে পানশিরের মানুষ খুব লম্বা চওড়া ও শক্ত সমর্থ হয়। তাদের হাঁটা চলা ও কাজকর্মে সেই শক্তিমত্তার প্রকাশ ঘটে। শীতকালে সে কি বরফ পড়ে, মাঠ পথ পাহাড় নদী গাছপালা সব ঢাকা পড়ে যায়। ক্ষেত কামারের কাজ বন্ধ, বরফের তলায় রাস্তা চাপা পড়ে গেছে। কোনো কাজ নেই, কর্ম নেই, বাড়ি থেকে বেরোনোর কথাই ওঠে না। আহা সে কি আরাম! লোহার বারকোষে আঙ্গার জ্বালিয়ে তার উপর ছাই ঢাকা দিয়ে কম্বলের তলায় চাপা দিয়ে বসবেন গিয়ে জানালার ধারে। বাইরে দেখবেন বরফ পড়ছে, বরফ পড়ছে, পড়ছে, পড়ছে। 2 দিন 3 দিন 5 দিন 7 দিন ধরে আপনি বসেই আছেন আর দেখছেন যে বরফ
কি রকম বরফ পড়ে। আমি বললাম 7 দিন ধরে জানালার কাছে বসে থাকবো। আব্দুর রহমান আমার দিকে এমন করুণাভাবে তাকালো যে মনে হলো এইরকম বেরসকের পাল্লায় সে জীবনে আর কখনো একটা অপদস্থ হয়নি। নান হেসে বলল, একবার আসুন, জানালার পাশে বসুন, দেখুন পছন্দ না হয় আব্দুর রহমানের গরদান তো রয়েছে। খেয়ে তুলে নিয়ে বলল, সে কত রকমের বরফ পড়ে, কখনো সোজা ছেঁড়া ছেঁড়া পেঁচা তুলোর মতো, তারই ফাঁকে ফাঁকে আসমান জমিন কিছু কিছু দেখা যায়, কখনো ঘুরঘুরটি ঘন চাদরের মতো নেবে এসে চোখের সামনে পর্দা টেনে দেয়, কখনো বয় জোর বাতাস, প্রচন্ড ঝড়, বরফের পাজে যেন সে বাতাস ডাল গলাবার চরকি চালিয়ে দিয়েছে। বরফের গুঁড়ো ডাইনে বায়ে উপর নিচে এলোপাথারি ছুটোছুটি লাগায়, হু হু করে কখনো একমুখ হয়ে তাজি ঘোড়াকে হার মানিয়ে ছুটে চলে, কখনো সব ঘুটঘুটে অন্ধকার, শুধু শুনতে পাবেন শো শো, তার সঙ্গে আবার মাঝে মাঝে যেন দারুল আমারের ইঞ্জিনের সিটির শব্দ। সেই ঝড়ে ধরা পড়লে রক্ষে নেই, কোথা থেকে কোথায় উড়িয়ে নিয়ে চলে যাবে, না হয় বেহুশ হয়ে পড়ে যাবেন বরফের বিছানায়। তারই উপর জমে উঠবে 6 হাত উঁচু বরফের কম্বল, গাদা গাদা পাজা পাজা, কিন্তু তখন সে বরফের পাজা সত্যিকার কম্বলের মতো ওম দেয়। তার তলায় মানুষকে 2 দিন পরেও জ্যান্ত পাওয়া গিয়েছে। একদিন সকালে ঘুম ভাঙলে দেখবেন বরফ পড়া বন্ধ হয়ে গিয়েছে, সূর্য উঠেছে, সাদা বরফের উপর সে রোশনির দিকে চোখ মেলে তাকানো যায় না। কাবুলের বাজারে কালো চশমা পাওয়া যায়, তাই পরে তখন বেড়াতে বেরোবেন। যে হাওয়া দম নিয়ে বুকে ভরবেন তাতে একরত্তি ধুলো নেই, বালু নেই, ময়লা নেই, ছুরির মতো ধারালো ঠান্ডা হাওয়া নাক মগজ গলা বুক চিরে ঢুকবে, আবার বেরিয়ে আসবে ভিতরকার সব ময়লা ঝেঁটিয়ে নিয়ে। দম নেবেন, ছাতি 1 বিঘত ফুলে উঠবে, দম ফেলবেন 1 বিঘত নেমে যাবে। এক এক দম নেওয়াতে 1 বছর আয়ু বাড়বে, একবার দম ফেলাতে 100টা বেমারি বেরিয়ে যাবে। তখন ফিরে এসে হুজুর একটা আস্ত দুম্বা যদি না খেতে পারেন, তখন আমি আমার গোপ কামিয়ে ফেলবো। আজ যা রান্না করেছিলাম তার ডবল দিলেও আপনি খিদের চোটে আমায় কতল করবেন। আমি বললাম, হে আব্দুর রহমান, তোমার কথাই সই, শীতকালটা আমি পানশিরেই কাটাবো। আব্দুর রহমান গদগদ হয়ে বলে, সে বড় খুশি বাত হবে হুজুর। আমি বললাম, তোমার খুশির জন্য নয়, আমার প্রাণ বাঁচাবার জন্য। আব্দুর রহমান ফ্যালফেল করে আমার দিকে তাকালো। আমি বুঝিয়ে বললাম, তুমি যদি শীতকালটা জানালার পাশে বসে কাটাও, তবে আমার রান্না করবে কে? তারপর দেখেন শব্দ টিকা আছে অরব, অর্থাৎ হচ্ছে ফরাসি ভাষায় বাক্যবন্ধ, অর্থাৎ আবার দেখা হবে, নরদানব, মানুষের মতো দেখতে ভয়ঙ্কর জন্তু। এখানে বিশাল দেহি মানুষ বোঝানো হয়েছে আদরার্থে। বর্তমান কলা, মায়ানমারের মার্তাবান দ্বীপে উৎপন্ন কলার জাত। রুজ, গাল রাঙানো প্রসাধনী। পান্তুয়া, চিনির রসে ভেজানো ঘিয়ে ভাজা রসগোল্লা জাতীয় মিষ্টি। তাগত, শক্তি, তমনি, তিরস্কার, বারকোষ, কাঠের তৈরি কানা, উঁচু বড় থালা, পুনরপি পুনরায়। ব্রহ্মরদ্দ, তানোর কেন্দ্রবর্তী ছিদ্র। বপু, বড় দেহ, তনু, ক্ষীণদেহ, উত্তমর্ধ স্ত্রী বা সহধর্মণী। পাঠ পরিচিতি। প্রবাস বন্ধু সৈয়দ মুস্তফা আলীর দেশে বিদেশে গ্রন্থের পঞ্চদশ অংশ। প্রতিবেশী দেশ আফগানিস্তানের ভূমি, পরিবেশ, সেখানকার মানুষ ও সেখানকার মানুষ ও তাদের সহজ সরল জীবনচারণ, বিচিত্র খাদ্য ইত্যাদি হাস্যরসাত্মকভাবে এ রচনায় ফুটিয়ে তোলা হয়েছে। লেখকের আফগানিস্তান ভ্রমণের আংশিক অভিজ্ঞতার পরিচয় আছে এখানে। আফগানিস্তানের রাজধানী কাবুলের সন্নিকটে খাজা মোল্লা নামক গ্রামে বাসের সময় আব্দুর রহমান নামের একজন তার দেখভালের দায়িত্বে ছিলেন। আফগান আব্দুর রহমান চরিত্রের মধ্যে সরলতা, স্বদেশপ্রেম, অতিথিপরায়ণতা ফুটে উঠেছে। আব্দুর রহমানের রান্না ও পরিবেশন করা খাবারের মধ্যে আফগানিস্তানের বিচিত্র ও সুস্বাদু খাদ্যবস্তুর পরিচয় পাওয়া যায়। আফগানিস্তানের প্রস্তরভূমি এবং একই সঙ্গে নিকট প্রতিবেশী এই জনপদের বরফ শীতল জলবায়ু আকর্ষণীয়। প্রবাস বন্ধু গল্পটি আমাদের দৃষ্টিকে প্রসারিত করে, একই সঙ্গে আন্তর্জাতিক প্রেক্ষাপটে জীবন ও জগৎ, সমাজ ও সংস্কৃতিকে ভাবতে শেখায়। তারপর দেখো এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে। তন্নি শব্দের অর্থ কি? তন্নি শব্দের অর্থ বড় দেহ, ক্ষীণ দেহ, তিরস্কার, পুনরায়। এখানে তন্নি শব্দের অর্থ হবে তিরস্কার। আব্দুর রহমানকে লেখক নরদানব বলেছেন কেন? ক, আচরণের জন্য, খ, শারীরিক গঠনের জন্য, গ, বেশি রান্নার জন্য, ঘ, বেশি খাওয়ার জন্য। আনসারটা হবে খ, শারীরিক গঠনের জন্য। নিচের উদ্দীপকটি পড়ে 3 ও 4 সংখ্যক প্রশ্নের উত্তর দাও। শীতের ছুটিতে জেরিন সিলেটের জাফলংয়ে বেড়াতে যায়। সেখানে প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি ঝর্ণা, নদী সবকিছু তাকে গভীরভাবে আকর্ষণ করে। সার্বিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে সে বাবাকে বলে, এখানে আমাদের একটা বাড়ি বানিয়ে দেবে। 3, উদ্দীপকের জেরিনের সঙ্গে গল্পে লেখকের চাওয়া এক সূত্রে বাঁধা নেই, কারণ লেখক পানশির যেতে চেয়েছিলেন। ক, অবকাশ যাপনের জন্য, খ, বিনোদনের জন্য, গ, জীবন বাঁচাতে, ঘ, সৌন্দর্য উপভোগের জন্য। আনসারটা হবে গ, জীবন বাঁচাতে। 4, উদ্দীপকের জাফলংয়ের সঙ্গে প্রবাস বন্ধু গল্পের পানশিরের বিপরীত চিত্র খুঁজে পাওয়া যায়। 1, প্রাকৃতিক সৌন্দর্যে, 2, ঋতু বৈচিত্র্যে, 3, জীবন যাত্রায়। নিচের কোনটি সঠিক? ক, 1 ও 2, খ, 2 ও 3, গ, 1 ও 3, ঘ, 1, 2 ও 3। আনসারটি হবে খ, 2 ও 3, অর্থাৎ ঋতু বৈচিত্র্য ও জীবনযাত্রায়।
তো চলো আমরা এখন সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখে নিই। এমন স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিৎক্ষেত আকাশতলে মিশে, এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে রাখো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ক. অধ্যক্ষ জিরার কোন দেশের অধিবাসী ছিলেন? অধ্যক্ষ জিরার ফ্রান্সের অধিবাসী ছিলেন। খ. প্রবাস বন্ধু প্রবন্ধে আব্দুর রহমানকে নরদানব বলা হয়েছে কেন? প্রবাস বন্ধু রচনায় আব্দুর রহমানের বিশাল শারীরিক গড়ন দেখে লেখক তাকে নরদানব বলে অভিহিত করেছেন। লেখকের বাবুর্চি আব্দুর রহমান বিশাল দেহের অধিকারী, উচ্চতায় সে 6 ফুট 4 ইঞ্চি। যেমন সে লম্বা চওড়ায়ও তেমনি তার হাত পা হাতের আঙুল সবই অস্বাভাবিক রকমের লম্বা, কাঁধের পরিসরও বিস্ময়কর। আব্দুর রহমানের দানবীয় শারীরিক বৈশিষ্ট্য লক্ষ্য করেই লেখক তাকে নরদানবের উপমা দিয়েছেন। গ. উদ্দীপকটি প্রবাস বন্ধু রচনায় আব্দুর রহমানের চেতনা যে দিকটিকে ধারণ করে তা ব্যাখ্যা করো। উদ্দীপকটি প্রবাস বন্ধু রচনার আব্দুর রহমানের দেশপ্রেমের দিকটিকে ধারণ করে। প্রতিটি মানুষই তার নিজের দেশকে ভালোবাসে এবং তার ফলে সে মনে করে তার দেশই সবার সেরা। প্রবাস বন্ধু রচনায় আব্দুর রহমানের মাঝে এমন ভাবনার প্রতিফলন লক্ষণীয়। সে মনে করে তার দেশের প্রকৃতি ও জলবায়ু তুলনাহীন। উদ্দীপকে দেশের বন্দনামূলক একটি কাব্যাংশ পাওয়া যায় যেখানে বাংলাদেশের রূপ মাধুর্যের বর্ণনা দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে ফুটে উঠেছে কবির অগাধ দেশপ্রেম। উদ্দীপকের কবির বর্ণনার মতোই প্রবাস বন্ধু রচনার আব্দুর রহমানের মধ্যে রয়েছে প্রগাঢ় দেশপ্রেম। তাই সেই তার দেশের বরফ শীতল আকর্ষণীয় জলবায়ু মুগ্ধতা লেখকের দৃষ্টিগোচর করে। এভাবেই আব্দুর রহমানের দেশপ্রেম অন্য মাত্রা পেয়েছে। বিষয় বর্ণনায় সাদৃশ্য থাকলেও উদ্দীপক ও প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীর মধ্যে রয়েছে বিস্তর বৈপরীত্য। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। উদ্দীপকটি শুধুমাত্র দেশপ্রেমমূলক একটি কবিতা, অপরদিকে প্রবাস বন্ধু একটি ভ্রমণ কাহিনীমূলক রচনা। এই দুটির মধ্যে রয়েছে বিস্তর বৈপরীত্য এই দুটির মধ্যে রয়েছে বৈসাদৃশ্য। প্রবাস বন্ধু রচনায় সৈয়দ মুজতবা আলীর আফগানিস্তানে থাকাকালীন অভিজ্ঞতা বর্ণিত হয়েছে। লেখক হাস্যরসের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন সেই দেশের প্রকৃতি ও জনজীবনের পরিচয়। আফগানিস্তানের লেখকের দেখাশোনার দায়িত্ব ছিল আব্দুর রহমান নামক এক গৃহকর্মীর ওপর। তার মধ্যে দিয়ে দেশপ্রেম, অতিথিপরায়ণতা, সহজ সরল জীবনযাপন ইত্যাদি চেতনা মূর্ত হয়ে উঠেছে আলোচ্য রচনায়। উদ্দীপক কবিতাংশে প্রকৃতির স্তুতি গাওয়া হয়েছে। কবির মতে নিঃসর্গের এমন মায়া মমতা আর কোনো দেশে পাওয়া যাবে না কবির কাছে, তাই তার জন্মভূমি সকল দেশের চেয়ে সেরা। প্রবাস বন্ধু রচনার আব্দুর রহমানের মাঝে এই চেতনার প্রতিফলন লক্ষ্য করা যায়, কিন্তু এটা রচনার একমাত্র দিক নয়। উদ্দীপক এবং প্রবাস বন্ধু গল্পের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। প্রবাস বন্ধু একটি ভ্রমণ কাহিনী, এখানে বিস্তারিতভাবে লেখকের ভ্রমণ কাহিনীর নানা দিক বর্ণিত হয়েছে। প্রকাশ পেয়েছে আফগানিস্তানের রূপ বৈচিত্র্য, সবকিছু এখানে উঠে এসেছে, কিন্তু উদ্দীপকে শুধু স্বদেশের নয়নাভিরামের সৌন্দর্যের বর্ণনা ও দেশপ্রেমের বিষয়টি ফুটে উঠেছে। ফলে এই দুইয়ের মধ্যে পার্থক্য অনেক, এ কথা নিঃসন্দেহে বলা যায়। তো এই ছিল তোমাদের আজকের ভিডিওটি ভালো থাকলে লাইক কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।